এই গল্পে নেই কোনো রাজা রানী, নেই কোনো রূপকথার প্রাসাদ, আছে কেবল এক বৃদ্ধা, একজন নিঃসঙ্গ অবহেলিত মানুষ, যিনি সমাজের চোখে অবাঞ্ছিত। হুমায়ূন আহমেদের লেখা বুড়ি এক অনন্য মানবিকতার বার্তা দেয়, যেখানে বয়সের ভারে নুয়ে পড়া একটি জীবনের নিঃশব্দ চিৎকার আমাদের কানে বাজে। এটা শুধু গল্প নয়, এ যেন আমাদের সমাজের এক আয়না, যেখানে আমরা হয়তো নিজের প্রতিবিম্বটাই দেখতে পাই। চলুন শুনে নেওয়া যাক হুমায়ূন আহমেদের সংবেদনশীল ও মর্মস্পর্শী গল্প বুড়ি। রাত দুপুরে কুঁ কুঁ পোঁ পোঁ শব্দ। সবে শুয়েছি, ঘুমে চোখ জড়িয়ে এসেছে, বিচিত্র শব্দে উঠে বসলাম। ব্যাপারটা কি? আমেরিকায় নতুন এসেছি, এদের কাণ্ডকারখানার সঙ্গে এখনও তেমন পরিচয় হয়নি। ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয়। যখন যেখানে আছি তার আমেরিকার নাম রমির হাউস, পায়রার খোপের মতো ছোট একটি ঘর। সেই ঘরে সোফা কাম বেড, পড়ার টেবিল, টেবিলের একপাশে একটি FM রেডিও। এই হল আমার ঘরের সাজসজ্জা। ভাড়া $50, জলের দাম বলা চলে। আমেরিকান দম্পতি তাদের বসবাসরতরা দোতলার সব কটা ঘর ভাড়া দিয়ে দিয়েছেন। দরিদ্র বিদেশি ছাত্ররা এই সব ঘরে থাকে। কমন বাথরুম, রান্নাঘর নেই, খেতে হয় বাইরে। সিগারেট খাওয়া যায় না। ল্যান্ডলেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছেন। উঁচু ভলিউমে স্টেরিও শোনা নিষিদ্ধ। নানান বায়না। তবুও এখানে উঠে এসেছি, কারণ সস্তা ঘর ভাড়া, তাছাড়া জায়গাটা ইউনিভার্সিটির খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্স। নর্থ ডেকোটার এই প্রচণ্ড শীতে দূর থেকে ক্লাস করতে আসা সম্ভব নয়। একটা গাড়ি কিনে নেব, সেও দুরাশা। দুপুরে ইউনিভার্সিটি মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নেই। সন্ধ্যায় যখন ঘরে ফিরি, সঙ্গে থাকে একটা হ্যামবার্গার। ওই খেয়ে রাত পার করি। রমিল হাউসে উঠে এসেছি 15 দিন হল, এখনও সে তেমন পরিচয় হয়নি। আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্রী এবং নাগ। সে আমাকে দেখলেই আরে ইয়ার বলে একটা চিৎকার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে। কথাবার্তা এই পর্যন্ত। কোনার দিকের রুমে থাকে কোরিয়ান ছাত্র হান। সে ইংরেজি একেবারেই জানে না। আমাদের একদিন এসে বলল, রেড পেহ মার্টার মার্টার। অনেকক্ষণ পরে বুঝলাম সে বাংলা বলার চেষ্টা করছে। মাথার যন্ত্রণায় মারা যাচ্ছি। তার সঙ্গে ভাষার কারণে কথা বলা হয় না। আমার ঠিক মুখামুখি ঘরে থাকে ফিলিপিনো মেয়ে তরি, 23-24 বছর বয়স, অত্যন্ত রূপবতী। এই মেয়েটির উপস্থিতি বিচিত্র। সে কারোর সঙ্গে কথা বলে না, প্রায়ই গভীর রাতে ফুঁসিয়ে কাঁদে। 5ম ফ্লোরের এক আমেরিকান বুড়ি, নাম এলিজাবেথ। সম্প্রতি আমাকে সাবধান করে দেয়া হয়েছিল, আমেরিকান বুড়িদের কাছ থেকে যেন শত হাত দূরে থাকি। আমেরিকান সমাজে বুড়ো বুড়ির কোনো স্থান নেই, তারা খুবই নিঃসঙ্গ। কাজেই কথা বলার কাউকে পেলে বুড়ো বুড়িরা তার জীবন অতিষ্ঠ করে দেয়। অনন্ত নাগ আমাকে বলে দিয়েছে, এই বুড়িকে পাত্তা দেবে না। পাত্তা দিয়েছ কি মরেছ। সিম্বাদাদের ভূতের মতো কাঁধে চেপে বসবে আর নামাতে পারবে না। বুড়ি কয়েকবারই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। আমি অনন্ত নাগের উপদেশ মনে রেখে শুকনো গলায় বলেছি, এখন তো কথা বলতে পারব না, পড়াশোনা করছি। বুড়ি সঙ্গে সঙ্গে বলেছে, আচ্ছা আচ্ছা, পরে কথা হবে। এক জাহাজের যাত্রী, দেখা তো হবেই, হা হা হা। বরং এক কাজ করো, তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে, আমার ঘরে চলে এসো, গল্প করব। আমি এখনও তার ধারে যাইনি, খাবার উৎসাহ বোধ করিনি। এখন এই মধ্যরাতে বিছানায় জেগে বসে আছি, অদ্ভুত বিচিত্র কোকো শব্দ। মেজাজ খুব খারাপ হয়ে গেল। পরদিন ভোর 6টায় পরীক্ষা, ভালো ঘুম দরকার। এই কি যন্ত্রণা! শব্দের উৎসের সন্ধানে দরজা খুলে বাইরে বেরোলাম। দেখা হলো অনন্ত নাগদের সঙ্গে। সেও বিরক্ত মুখে বের হয়েছে। আমি বললাম, কিসের শব্দ? অনন্ত শুকনো গলায় বলল, ব্যাগ পাইপ। ব্যাগ পাইপটা কি? এক ধরনের বাদ্যযন্ত্র, আইরিশরা বাজায়, ফুসফুসের মারাত্মক জোর লাগে। বাজাচ্ছে কে? এলি গ্যাছেভ। কি যন্ত্রণা বলো তো দেখি। তুমি কি বুঝিক বলে আসবে? এখন মিডনাইট। বুড়ির কোনো রাইট নেই মিডনাইটে এমন বিরক্ত করার। আমি এলি গ্যাছেভের ঘরের দিকে গেলাম। দরজা খোলা। বুড়ি বিছানায় পা তুলে ব্যাগ পাইপ নিয়ে বসে আছে। এই বাদ্যযন্ত্রটি বাজাতে ফুসফুসের প্রচণ্ড জোর লাগার কথা। আমি অবাক হয়ে এই জোর কোথায় পেল কে জানে। আমাকে দেখেই বুড়ি হাসি মুখে টুটি বলল, আহমাদ, ওয়েলকাম।
প্রথমে এতটাই অভদ্র হওয়া যায় না। না বললাম, কেমন আছো? ভালো, খুব ভালো। তুমি জানো, কাল সে একটা ব্যাগপাইপ কিনে ফেললাম, একেবারে মার ফাটাফাটি, মাত্র $20 দিয়ে দিল। চমৎকার না জিনিসটা? হ্যাঁ, চমৎকার। অনেক দিন থেকেই শখ ছিল একটা বাদ্যযন্ত্র বাজান শিখব, তাই। ব্যাগপাইপ বাজান তো খুব কঠিন, শুনেছি ফুসফুসের খুব জোর লাগে। তা লাগে, প্রথম প্রথম বাতারটি কষ্ট, একবার ওরা হয়ে গেলে মোটামুটি সহজ বলা চলে। তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? আমি অন্য একদিন এসে বসব, কাল আমার একটা পরীক্ষা, মিড টার্ম, আমার ঘুম দরকার। অফকোর্স, আমার বাদ্যযন্ত্রে তোমার ঘুমের অসুবিধে করলাম কি? কিছুটা করেছ। সরি, এক্সট্রিমলি সরি, আর বাজাবো না, তুমি নিশ্চিন্তে ঘুমো। জাস্ট মিনিট, তোমাকে এক মগ হট কোকো বানিয়ে দিচ্ছি। হট কোকোর মতো ঘুমের ওষুধ হয় না। তোমাকে ধন্যবাদ, ইট কোকো খেতে ইচ্ছা করছে না। না বললে হবে না, আমার কথা শোন, খেয়ে দেখ, মরার মতো ঘুমোবে। হাসবেতুরের মৃত্যুর পর আমার অনিদ্রা রোগ হল, সারা রাত জেগে থাকি, ঘুম আসে না। তখনই ওষুধটা আবিষ্কার করলাম। আমি লক্ষ্য করলাম, কথা বলতে বলতে বুড়ি হিটিং কয়েল দিয়ে পানি গরম করে ফেলেছে। কোকা প্রস্তুত। আমাকে খেতে হলো। খেতে খেতে বুড়ির গল্প শুনতে হলো। তার 4 ছেলে মেয়ে, এক একজন এক এক জায়গায়। গত 10 বছর ধরে কারোর সঙ্গে দেখা নেই, তবে যোগাযোগ আছে। ওরা চিঠি লেখে, ছবি পাঠায়। আহমদ, তুমি আমার নাতি নাতনিদের ছবি দেখবে? আজ থাক, অন্য একদিন দেখব। আচ্ছা থাক, তুমি আরাম করে ঘুমো। গরম কোকা খেয়েছ, চমৎকার ঘুম হবে, দেখবে এক ঘুমে রাত কাবার। গরম কোকা খাওয়ার কারণেই হয়তো সেই রাতে আমার ভালো ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটালাম। ভোরের দিকে বাথরুমে যাচ্ছি, এলিজাবেথের সঙ্গে দেখা। সে হাসি মুখে বলল, কেমন ঘুম হলো বলো তো? আমি বিরক্তি চেপে রেখে বললাম, ভালোই। বুড়ি উল্লাসিত গলায় বলল, বলেছি তো চমৎকার ঘুম হবে। কি কথা ঠিক হলো? রুমির হাউজের বুড়ি আমাকে বিরক্ত করতে লাগল। জানা গেল সে ডাকযোগে পাইপ বাজান শিখেছে। ডাকযোগে বাইবেল শেখা যায় জানি, কিন্তু পাইপ বাজানোও যে শেখা যায় তা জানতাম না। এই বিচিত্র দেশে সবই সম্ভব। কিছুদিন পর পরই মাঝরাতে কোঁ কোঁ পোপো শব্দ হতে থাকে। তিক্ত বিরক্ত অবস্থা। একদিন অনন্তনাগ খুব চিৎকার চেঁচামেচি করে এলো, তুমি বাজনা শিখেছ ভালো কথা, দুপুর রাতে কেন? দিনে শিখতে পার না? দিনে আমরা কেউ থাকি না, ঘর থাকে ফাঁকা। দিনে আমার নানান কাজকর্ম থাকে। তোমার আবার কিসের কাজকর্ম? তুমি ঘুরে ঘুরে বেড়াও। এটাই আমার কাজ। খুব ভালো কথা। রাতে যখন তোমার ওই যন্ত্র বাজাও, দরজাটা বন্ধ করে রাখতে পার না? এই বাদ্যযন্ত্র ফাঁকা জায়গায় বাজাতে হয়, ইনস্ট্রাকশনে লেখা আছে। বিশ্বাস না করলে পড়ে দেখতে পার। তোমার নামে বাড়িওয়ালার কাছে আমরা নালিশ করব। কথা বলতে চাইলেও তাতে লাভ হবে না। বাড়িওয়ালার সঙ্গে আমার যে লিজ এগ্রিমেন্ট হয়েছে, সেখানে লেখা নেই যে ব্যাগপাইপ বাজান যাবে না। তুমি অতি নিম্ন শ্রেণীর একটি প্রাণী। ছি ছি, এমন কথা বলবে না। আচ্ছা যাও, আর বাজাবো না। কয়েকদিন সত্যি বাজনা বন্ধ থাকে, আবার শুরু হয়। রাগে দাঁত কিরমির করি। বুড়ি সদা হাস্যময়ী, দেখা হলে এক গাদা কথা বলবেই। আমার নাতনি জ্যানির দাঁত উঠেছে, ছবি পাঠিয়েছে, দেখবে কি যে সুন্দর, এঞ্জেলদের মতো লাগে। আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চা জন্মায়নি। আমাকে তাকে দেখতেই যাব। ছেলেকে লিখেছি টিকিট পাঠাতে, ও টিকিট না পাঠালে যেতে পারব না। ও লিখেছে পাঠাবে। ছেলে টিকিট পাঠায় না, বুড়ির যাওয়া হয় না। আমেরিকার অসংখ্য হড্ডপ্রদত্ত বুড়িদের সে একজন। সোশ্যাল সিকিউরিটির টাকায় কোনো ক্রমে বেঁচে আছে। বাড়ি ভাড়া, খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে কিছুই থাকে না। এর মধ্যে তার আবার শান্তি স্নিগ্ধিক আছে। সত্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায়ই পার্টি সিটিং দেয়। ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজার গায়ে নোট ঝুলছে। নোটে প্যান হয়েছে, প্রিয় বন্ধু, আজকের দিনটি আমার জীবনের বিশেষ দিন। এই দিনে আমার স্বামী বরের সঙ্গে প্রথম দেখা। এই দিনেই আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বর আমাকে বলে, আই লাভ ইউ। বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ছোট একটা পার্টির আয়োজন করেছি। আয়োজন অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ। তুমি আসবে। পার্টিতে যেতে ইচ্ছা করে না, কিন্তু না গিয়েও উপায় নেই। বুড়ি 10 মিনিট পরপর এসে বলবে, কই এখনো এলে না? সবাই এসে গেছে, শুধু তোমার জন্য অপেক্ষা।
আমি যাবার পর দেখি আমি শুধু এসেছি, আর কেউ আসেনি। বুড়ি এক কথা সবাইকে বলে বলে আসছে। ঘরে মোমবাতি জ্বলছে, টেবিলে কিছু পটেটো চিপস, চীনাবাদাম, কাজু বাদাম এবং 2 বোতল রেড ওয়াইন, যার দাম বড় জোর $2 থেকে $7। ঠোঁটে টকটকে লাল রং মেখে বুড়ি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই। পার্টিতে লোক বলতে আমরা কজন। বাড়িয়ালি কখনো আসে না। বুড়ির বাইরের কোনো বন্ধু বান্ধবও নেই। আমাদেরই সে বোধহয় ঘনিষ্ঠ বন্ধু ধরে নিয়েছে। পার্টির মাঝামাঝি হয়ে লাল মদের গ্লাস হাতে নিয়ে বুড়ি তার কাছে যায়। উজ্জ্বল চোখে বলে, জীবন বড় আনন্দময়, কি বলো? আমরা বিরস মুখে বলি, হ্যাঁ। বড্ড সুন্দর পার্টি হল, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। আমার মনে হচ্ছে আমি আমার ইউথে ফিরে গেছি। খুবই ভালো কথা, ফিরে যাও। এলিজাবেথ তার যৌবনে ফিরে যাবার ব্যবস্থা এত ঘন ঘন করতে লাগল যে আমরা তিক্ত বিরক্ত হয়ে গেলাম। পার্টিতে যাওয়া বন্ধ। সে এসে করুণ গলায় বললে, আজ আমার এমন একটা বিশেষ দিন, আর তোমরা কেউ আসবে না? পড়াশোনার খুব চাপ। আজ দিনটি আমার জন্যে খুবই স্পেশাল। আজই শেব আমাকে প্রপোজ করেছিল। 60 বছর আগের কথা, অথচ মনে হয় যেন। প্লিজ, আজ যেতে পারব না, অ্যাসাইনমেন্ট রয়েছে। ঘণ্টাখানেক জন্য এসো। অসম্ভব, একেবারেই অসম্ভব। বুড়ি একা একাই পার্টি করতে লাগল। এক সময় ভয়াবহ ব্যাকপাইপ বেজে উঠল। আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয়। আমাদের কাছে অসহ্য বোধ হয়, এ কি যন্ত্রণা। যাই হোক, সে বছরটা শুরুতে যন্ত্রণার অবসান হল। জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাকপাইপ বিক্রি করে দিয়েছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাঁচা গেল, এখন আর মাঝরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না। এক বিকেলের কথা, অনকের কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থা খুব ভালো নয়। মনটা একটু খারাপই হল। সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম। বুড়ি মহাশয়া। উজ্জ্বল চোখে বলল, কার্ড এনেছ? অসুস্থ বুড়িকে দেখতে হলে কার্ড নিয়ে যাওয়ার নিয়ম আছে। আমি গেটওয়েল কার্ড নিতে ভুলে গেছি। এলিজাবেথ বলল, আমি কার্ডগুলি জমিয়েছি, তুমি পরের বার আসার সময় কার্ড নিয়ে এসো। আচ্ছা, আনব। এই দেখো হান, কি সুন্দর কার্ড দিয়েছে। এই কার্ডটা দিয়েছে তোহা। আহা, মেয়েটা বড় ভালো। অনন্ত কি করেছে দেখো, শুধু যে কার্ড দিয়েছে তাই না, ফুলও নিয়ে এসেছে। বেচারার টাকা পয়সা নেই, এর মধ্যে এত খরচ। আমি খুব রাগ করেছি। বুড়ির আনন্দ দেখে বড় ভালো লাগল। ভিজিটিং আওয়ারের শেষে বের হচ্ছি, বুড়ি গলার স্বর নামিয়ে বলল, তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে। আমি আগ্রহ নিয়ে তাকালাম। বুড়ি লাজুক গলায় বলল, ব্যাকপাইপ কেন বাজাতাম জানো? একা একা থাকতে এত খারাপ লাগত। কুৎসিত বাজনাটা বাজালেই তোমরা কেউ না কেউ আসতে, খানিকক্ষণ কথা বলতে পারতাম। সরি, তোমাদের কষ্ট দিয়েছি। আমার মনটা অসম্ভব খারাপ হল। কোনো কথা বলতে পারলাম না। বুড়ি 2 মাস রোগ ভোগ করে সুস্থ হল। তার বাড়ি ফেরা উপলক্ষে আমরা ছোট একটি পার্টির ব্যবস্থা করলাম। শুধু পার্টিই না, বুড়ির জন্য সামান্য উপহারও আছে, নতুন একটা ব্যাকপাইপ। আমরা সবাই চাঁদা করে কিনেছি। আমেরিকানরা পাততে পারে না, এই কথাকে বলে সে মহামূর্খ। অনন্ত নাগ যখন ব্যাকপাইপ বুড়ির হাতে তুলে দিল, বুড়ি অবাক হয়ে আমাদের সবার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগল। কান্নার এমন সুন্দর দৃশ্য আমি আমার জীবনে খুব বেশি দেখিনি। এই ছিল বুড়ি, এক নীরব প্রতিবাদ, এক অপার দুঃখের কাহিনী, যেখানে একজন অবহেলিত মানুষের জীবনের করুণ বাস্তবতা ফুটে উঠেছে। হুমায়ুন আহমেদ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন সমাজের প্রান্তে থাকা মানুষদের অনুভব, অভিমান আর অসহায়তা কেমন করে ধীরে ধীরে হারিয়ে যায় জনারণ্যে। আপনার যদি এই গল্প হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান আপনার অনুভব এবং আরও মানবিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প শুনুন, ভাবুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।